ক্লট রিট্রাকশন এবং হচ্ছে ফাইব্রিনোলাইসিস, এই দুইটা টপিক মেইনলি আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়। এবং আমরা খুব সংক্ষেপে আসলে জানার ট্রাই করব, বাট সবই জানবো যে এই জিনিসগুলো বলতে কী বোঝায়। আমরা জানছিলাম যে আসলে ফার্স্টে তো ক্লট ফর্মেশন হয়, এবং এই ক্লটের যে আলটিমেট স্টেটটা ব্লাড কোয়াগুলেশন হওয়ার পরে আলটিমেটলি কী হয়, যে ফাইব্রিন মেশ বা জালক ক্রিয়েট হয়। অর্থাৎ আমরা জানি যে ব্লাড ভ্যাসেলের মধ্যে যে জায়গাটাতে ইনজুরি হয়েছে, আমি ধরলাম যে এই মাঝের জায়গাটাতে ইনজুরি হয়েছে, এই জায়গাটাতে। সো এই জায়গাটাতে প্লাটিলেট আসে, এবং এসে প্লাটিলেট বা অন্যান্য ব্লাড সেলস এসে এখানে ফার্স্টে তো প্রাইমারি একটা প্লাক ফর্মেশন করে, এবং তারপরে এখানে কিছু মেশ ক্রিয়েট হয়, জালক ক্রিয়েট হয়। এভাবে ক্লটটা অনেক বেশি স্ট্রেনদেন বা শক্তিশালী একটা ক্লট হয়ে দাঁড়ায়। তো এই যে মেশ ফর্মেশন করলো, এটা আলটিমেটলি একটা স্ট্যাবল ক্লট, কিন্তু মোটামুটি স্ট্যাবল একটা ক্লট ক্রিয়েট করে। এবং এই ক্লটটাকে আমার সবসময় তো রেখে দেওয়া যাবে না, এটাকে আমার কী করতে হবে, এটাকে আমার ফাইব্রিনোলাইসিস করতে হবে। অর্থাৎ এই যে ফাইব্রিন জালকটা তৈরি হয়েছিল সেটাকে আমার ধ্বংস করে দিতে হবে, লাইসিস করে দিতে হবে। লাইসিস শব্দের মানে ধ্বংস করে দেওয়া বা ভেঙে দেওয়া। তো সেটা করতে হবে। তো সেটা করার জন্যই মেনলি ফার্স্টে ক্লট রিট্রাকশন হয়, পরে ফাইব্রিনোলাইসিস হয়। সো এই জিনিসটা আমরা এখন দেখবো এক এক করে। তো তার আগে আমরা জেনে নিই যে আসলে ব্লাড ক্লট বলতে কী বোঝায়। ব্লাড ক্লট মানে কোয়াগুলেটেড ব্লাড, অর্থাৎ জমাট বাঁধা ব্লাডের একটা মাস, রাইট? মাস মানে ভর, বা আমি বলতে পারি এই যে হচ্ছে ক্লটেড ব্লাড। সো এই যে একটা মাস ক্রিয়েট করছে, একটা ভর বা একটা ওজন সমৃদ্ধ একটা বস্তু সেখানে ক্রিয়েট করছে, যেটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে কিন্তু আরবিসি, ডাব্লিউবিসি এগুলোও থাকে। অর্থাৎ যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে চলতেছিল এবং এখানে ক্লট ফর্মেশন হয়েছে, এই জায়গায় ইনজুরি হয়েছিল, ক্লট ফর্মেশন হয়েছে, তো এখানে কিন্তু এটার মধ্যে যে আরবিসি চলতেছিল বা এর মধ্যে দিয়ে আমি ধরলাম যে ডাব্লিউবিসি চলতেছিল, সেগুলোও কিন্তু এখানে ইন্টারাপ্ট হয়ে যায়। যদিও এইগুলা কন্ট্রিবিউট করে না ক্লট প্রসেসে, আমরা জানি ক্লট প্রসেসে প্লেটিলেট কন্ট্রিবিউট করে, কিন্তু এই আরবিসি, ডাব্লিউবিসিও কিন্তু ইন্টারাপ্ট বা এখানে এই ক্লটের মধ্যে এসে ট্রাপড হয়ে থাকে। মানে যেহেতু এরা আলটিমেটলি সার্কুলেশনের মধ্যে দিয়েই চলে, সো অনেকগুলো আরবিসি, অনেকগুলো ডাব্লিউবিসি এখানে ইন্টারাপ্ট হয়। ইন্টারাপ্ট মানে আটকা পড়া। আচ্ছা, এই ফাইব্রিন মেশওয়ার্কের মধ্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এখানে, আমি ধরলাম এখানে কেটে গেছে বা এখানে ইনজুরি হয়েছে, কিছুদিন পরে আমরা দেখি যে এখানে শক্ত একটা বস্তু ক্রিয়েট হয়েছে, মানে কিছুটা দেখতে কালচে কালারের। মানে পরে আমরা কি করি, আমরা হচ্ছে এটা খুঁটে এভাবে তুলে ফেলি। তো এই যে একটা জিনিস তৈরি হয় কোনো একটা ইনজুরি হইলে সেখানে, এবং ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লটটাই পরবর্তীতে ওরকম একটা স্ক্যাব ফর্মেশন করে। সো এটাকে আমরা বলি স্ক্যাব। হ্যাঁ, সো এক্সটার্নাল ব্লাড ক্লট ইজ কল স্ক্যাব, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসা যে ক্লট রিট্রাকশন বলতে কী বোঝায়। যখন ক্লট ফর্মেশন হয় তার কিছুক্ষণ পরে বলতে মানে ক্লট ফর্মেশনের কিছুক্ষণ পরেই দেখা যায় যে ব্লাড ক্লট কন্ট্যাক্ট করা স্টার্ট করে। ব্লাড ক্লটে মেইনলি প্লেটিলেট থাকে আমরা জানি, এবং আমরা যখন প্লেটিলেটের ইন্ট্রোডাক্টরি ভিডিওটা করছিলাম তখন সেখানে আমি বলছিলাম যে প্লেটিলেটে কিন্তু কিছু কন্ট্যাক্টাইল প্রোটিনস থাকে, যেগুলোকে আমরা বলতেছি অ্যাক্টিন, মায়োসিন, থ্রোম্বোস্থেনিন। সো এই যে মানে কিছু কন্ট্যাক্টাইল প্রোটিন থাকে, এই কন্ট্যাক্টাইল প্রোটিনের সহযোগিতায় এগুলো কী করে, প্লেটলেটগুলো কন্ট্যাক্ট করে, এবং যখন এগুলো কন্ট্যাক্ট করতে থাকে, সংকুচিত হইতে থাকে, তখন কি হয় যে আমাদের ক্লট যে স্ট্রাকচারটা হয়েছিল সেটা কিন্তু সেই ক্লটটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলতেছি ক্লট রিট্রাকশন। এবং 30 থেকে 45 মিনিট পরে একটা স্ট্র কালার ফ্লুইড কল সেরাম উজেস আউট অফ দ্য ক্লট। সো এটাও কিন্তু আমরা মনে রাখতে পারি। উজেস আউট মানে চুয়ে পড়া। হ্যাঁ, সো ক্লট ফর্মেশনে দেখা যায় 30 থেকে 45 মিনিট পরে একটা স্ট্র কালার। স্ট্র মানে হচ্ছে খড়। আমরা ধান যখন আসলে ধান গাছের যে খড় থাকে সেই খড়ের কালার, হ্যাঁ, কিছুটা হলদেটে কালার ফ্লুইড পাওয়া যায়, যেটাকে আমরা সেরাম বলতেছি। কারণ সেরাম জিনিসটা কি, যেখানে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে এই ছবিটা একটু দেখো, যে সেভার্ড মানে হচ্ছে রাপচার্ড, হ্যাঁ, মানে ভাঙা বা কাটা ব্লাড ভেসেল। এখানে ব্লাড ভেসেল কাট হয়েছে, ফলে এখান দিয়ে ব্লিডিং হচ্ছে, রক্ত পড়তেছে। তো এই রক্ত পড়াকালীন এখানে কি হচ্ছে, আস্তে আস্তে এখানে তো অ্যাগ্লুটিনেশন হচ্ছে বা ক্লাম্পিং হচ্ছে, প্লেটিলেট অ্যাগ্রিগেশন, অ্যাডেশন হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি প্লাক ফর্মেশন হচ্ছে। এখানে প্রাইমারি প্লাক ফর্মেশন হয়েছে এবং এখানে সেকেন্ডারি প্লাক ফর্মেশন হয়েছে, ফাইব্রিন অ্যাপেয়ার করছে।
এবং আলটিমেটলি অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে ব্লাড কোয়াগুলেশন হয়ে যাওয়ার পরে এই যে হচ্ছে রিট্রাকশনটা হচ্ছে, হ্যাঁ। সো আস্তে আস্তে এটা কী হবে, আস্তে আস্তে কন্ট্যাক্ট করে রিট্রাকশন আস্তে আস্তে হবে, এবং রিট্রাকশনের পরের স্টেপটা হচ্ছে ফাইব্রিনোলাইসিস। তো ফাইব্রিনোলাইসিসকে আমরা আরেকভাবে বলতে পারি যে অ্যাকচুয়ালি ডিজোলিউশন শব্দের অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া বা ভেঙে যাওয়া। সো ব্লাড ক্লটের ভেঙে যাওয়ার যে প্রসেস সেটাকে আমি বলতেছি ফাইব্রিনোলাইসিস ইনসাইড দ্য ব্লাড ভেসেলস, হ্যাঁ, এটাকে বলতেছেন ফাইব্রিনোলাইসিস। আচ্ছা, আমরা না যখন ফার্মাকোলজি পড়বো ভবিষ্যতে, আমরা ফার্মাকোলজিতে আমরা যেন অনেকগুলো ড্রাগসের নাম আমরা পড়ি, তো সেখানে আমরা একটা জিনিস পড়বো যে আমরা সেখানে কী পড়বো, সেখানে আমরা যে জিনিসটা পড়বো, আমি ধরলাম এটা একটা ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেলের মধ্যে নর্মালি কী থাকে, ব্লাড ফ্লো করতে থাকে, ব্লাড নর্মালি তো ফ্লো করতে থাকে, এখানে কোনো ক্লট ফর্মেশন হয় না। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে আচ্ছা ব্লাডের মধ্যে এরকম একটা ক্লট ফর্মেশন হয়ে আছে ব্লাড ভেসেলের মধ্যে, সো এই ব্লাড ভেসেলের মধ্যে যখন ক্লটটা ফর্মেশন হয়ে আছে তখন কি ব্লাড চলাচলের জন্য জায়গা খুবই কম, অর্থাৎ এতটুকু জায়গা বাকি আছে, শুধু এতটুকু জায়গার মধ্যে দিয়ে ব্লাড চলাচল করতে পারবে। তো এতটুক জায়গা তো এনাফ না, ফলে এই ব্লাড ভেসেলটা যেই অর্গান, এটা যদি একটা অর্গান হয়, যে অর্গানকে সাপ্লাই দিচ্ছিল সেই অর্গানটা ইস্কেমিয়াতে পড়বে, অক্সিজেনের অভাব হবে, অর্গানটা আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয়ে যাবে, বা অর্গানটা ডিস্ট্রাকশন হয়ে যাবে বলতে ওইটা আস্তে আস্তে কিন্তু নেক্রোসিস, ইস্কেমিয়া এগুলো হবে। তো এই জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখা জরুরি বা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ক্লটটা ফর্মেশন হয়েছে ব্লাড ভেসেলের মধ্যে, এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে আমার ফাইব্রিনোলাইটিক ড্রাগ দিতে হবে। সো ফার্মাকোলজিতে আমরা কিছু ফাইব্রিনোলাইটিক বা এটাকে আমরা থ্রোম্বোলাইটিকও বলি। সো এই ফাইব্রিনোলাইটিক বা থ্রোম্বোলাইটিক ড্রাগ আমরা দিই, যেগুলো থ্রোম্বাস ভাঙতে, ব্লাড ভেসেলের মধ্যে যদি থ্রোম্বাস তৈরি হয় এটাকে আমরা থ্রোম্বাস বলি, রাইট, বা ফাইব্রিনোলাইটিক ড্রাগ আমরা ইউজ করি এরকম ব্লাড ভেসেলের মধ্যে ভাঙতে। ঠিক একইভাবে ব্লাড যখন ক্লটিং হয়ে গেছে সেই ক্লটটাকে মানে ইনসাইড দ্য ব্লাড ভেসেল, সেই ক্লটটাকে ভাঙতেও কিন্তু আমরা ফাইব্রিনোলাইসিস প্রসেসটা মেনটেন করি, এবং এটাতে আমার একটা সাবস্টেন্স লাগে যেটাকে আমি প্লাজমিন বা এটাকে ফাইব্রিনোলাইসিনও বলা হয়। সো যদি এক কথায় জিজ্ঞেস করা হয় যে ক্লট যদি ভাঙতে হয়, ফাইব্রিনোলাইসিস করতে হয়, তাহলে কি লাগবে, প্লাজমিন লাগবে। কিন্তু প্লাজমিন তো এত সহজে পাওয়া যাবে না। আমাদের লিভার হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন তৈরি করে। গ্লাইকোপ্রোটিন মানে কি, গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে এখানে অ্যামাইনোসিড এবং হচ্ছে মানে অ্যামাইনোসিড থাকে, অ্যামাইনোসিডের সাথে এখানে সুগার ময়েটি থাকে। সো এই যে গ্লাইকোপ্রোটিন, তো এই গ্লাইকোপ্রোটিনটা তৈরি করে লিভার, যেটাকে আমি বলতেছি প্লাজমিনোজেন। তো এই প্লাজমিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে, এটা কোনো কাজে আসে না। তো এটাকে আবার অ্যাক্টিভেটেড হইতে হবে। তো এটা কিভাবে অ্যাক্টিভেটেড হবে, এটা অ্যাক্টিভেটেড করার জন্য আমাদের যে এন্ডোথেলিয়াল সেল, এটা যদি ব্লাড ভেসেলের লুমেন হয় তাহলে এখানে আমরা জানি অনেক এন্ডোথেলিয়াল সেল থাকে। তো এই এন্ডোথেলিয়াল যে সেলগুলো থাকে, ব্লাডের এপিথেলিয়াল বা এন্ডোথেলিয়াল সেল, এই এন্ডোথেলিয়াল সেলগুলো থেকে হচ্ছে মানে যখন ক্লটটা ফর্মেশন হয়ে গেছে তখন দেখা যায় যে এখান থেকে একটা সাবস্টেন্স রিলিজ হয়, যেটাকে আমি বলতেছি হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দ্বারা হচ্ছে প্লাজমিনোজেনটা প্লাজমিনে কনভার্ট হয়। তো এই প্লাজমিনটাই তো আমার লাগবে কিসের জন্য, এই ক্লটটাকে ভাঙতে। সো এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। অলসো এই টিস্যু প্লাজমিনোজেন ফ্যাক্টর যেটা, এটাকে ইনহেবিট করার জন্য আবার টিস্যু প্লাজমিনোজেন ইনহেবিটর, তারপরে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এগুলো কন্ট্রিবিউট করে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইউরোকাইনাস প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নামে একটা সাবস্টেন্স আছে, এটাও রিলিজ হতে পারে, এটা মেনলি কিডনি থেকে রিলিজ হয়, এটাও কিন্তু আমাদের ফাইব্রিনোলাইসিস প্রক্রিয়ায় যে প্লাজমিনোজেনকে প্লাজমিন করতে কন্ট্রিবিউট করতে পারে। আচ্ছা, এখন আমরা যদি একটু প্রসেসটা একটু দেখি, আসলে এখানে অনেক কঠিন করে মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সহজ। আমার মেইন উদ্দেশ্য কি, যে আমার ক্লটটাকে যদি লাইসিস করতে হয় বা ভাঙতে হয় তাহলে আমার প্লাজমিন লাগবে। তো এই প্লাজমিনটা কী থেকে হবে, প্লাজমিনোজেন থেকে হবে, যে প্লাজমিনোজেনটা অ্যাকচুয়ালি লিভার কী থেকে প্রডিউস হয়েছে, লিভার থেকে। তো এখন নর্মালি আমরা কি জানি যে আমাদের যে কোনো একটা ভেসেল বা এন্ডোথেলিয়াম যদি ড্যামেজ হয় বা কোনো একটা মানে ড্যামেজ যে টিস্যুগুলো হয়েছে, বা সেখানে এন্ডোথেলিয়াম থেকে নর্মালি থ্রোম্বোমোডিউলিন আমরা পাই এবং থ্রম্বিন পাই, আমরা এই দুটো জিনিস আমরা নর্মালি পাই, এবং সেইগুলো মিলে থ্রোম্বোমোডিউলিন থ্রম্বিন কমপ্লেক্স গঠন করে। আর আমরা জানি আমাদের একটা সাবস্টেন্স থাকে প্রোটিন সি, যেটা এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট কাইন্ড অফ। সেই প্রোটিন সি কে অ্যাক্টিভেটেড করতে মেনলি আমরা এই কমপ্লেক্সটা ইউজ করি। সো প্রোটিন সি অ্যাক্টিভেটেড হইলো। তো এত কমপ্লেক্স জিনিস না মনে রেখে আমরা জাস্ট মনে রাখবো যে অ্যাক্টিভেটেড প্রোটিন সিটা আলটিমেটলি আমাদের এই
টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভেট করতে সহযোগিতা করে, অথবা কিডনি থেকে আমাদের ইউরোকাইনেস প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরও কন্ট্রিবিউট করতে পারে। এগুলা মিলে এই প্লাজমিনোজেনকে প্লাজমিন করছে এবং সেটাই পরবর্তীতে ক্লটকে লাইসিস করছে, এবং এটাকে আমরা বলতেছি ফাইব্রিনোলাইসিস, অর্থাৎ ফাইব্রিনযুক্ত যে ক্লটটা ছিল, যেখানে ফাইব্রিন জালক বা মেশ তৈরি হয়েছে, সেটাকে লাইসিস করে দিছে। সো এটাই ফাইব্রিনোলাইসিস। এখন আমরা কিন্তু জানছিলাম যে আসলে আচ্ছা আমাদের ব্লাড নর্মালি যে ব্লাড ভেসেল থাকে সেখানে কেন ক্লট হয় না, সেখানে কেন চলাচলের সময় ব্লাডটা ফ্লুইডই থাকে, এটা কেন ক্লট হয় না। এটার জন্য আমি বলছিলাম যে অনেকগুলো ফ্যাক্টর দায়ী। আমি কিছু অ্যান্টিপ্লাটিলেট ফ্যাক্টর কথা বলছিলাম, কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর কথা বলছিলাম, সেগুলো আমি আগের হেমোস্টেসিসের ভিডিওতে আমি বলছিলাম। আচ্ছা এই যে আমি এতক্ষণ ফাইব্রিনোলাইসিস বললাম, ক্লট রিট্রাকশন বললাম, এগুলোও কিন্তু হেমোস্টেসিসেরই পার্ট। আচ্ছা এগুলো পরবর্তীতে ব্লাড ভেসেলটা রিপেয়ার হবে, রাইট? সো এগুলো রিপেয়ার করতেই তো আলটিমেটলি এগুলো ইউজ হচ্ছে, অর্থাৎ ফাইব্রিনোলাইসিস বা এগুলো। আচ্ছা এখন কথা হচ্ছে যে ক্লটিং কিছু মেকানিজম আমাদের বডিতে কাজ করে, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করছি, বাট এই ভিডিওতে আমরা আরও কিছু জিনিস দেখবো যে ফিজিওলজিক্যাল কন্ডিশনে ইন্টারভাস্কুলার বা ভেসেলের মধ্যে ক্লটিং হয় না, কারণ কিছু ফিজিওকেমিক্যাল ফ্যাক্টরের কারণে, অর্থাৎ কিছু ফিজিক্যাল ফ্যাক্টর আর কিছু কেমিক্যাল ফ্যাক্টরের কারণে। ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে আছে যে ব্লাডের মধ্যে কন্টিনিউয়াসলি সার্কুলেশন হইতে থাকে এবং ব্লাড তো ফ্লুইড থাকে, এবং যে অ্যান্ডোথেলিয়ামটা থাকে সেটা কিন্তু স্মুথ থাকে, স্মুথ অ্যান্ডোথেলিয়াম লাইনিংয়ের কারণে, অর্থাৎ লাইনিং যে অ্যান্ডোথেলিয়াম সেটা স্মুথ থাকে এবং এটা কন্ট্রিবিউট করে কিন্তু আসলে এখানে বেসমেন্ট মেমব্রেন থাকে যেটা কন্ট্রিবিউট করে। এবং কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে আমি বলছি কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেমন হেপারিন। হেপারিন এমন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ন্যাচারালও আর্টিফিশিয়ালও এটা পাওয়া যায়। আচ্ছা সো ইন ভিভো এটা ইউজ করা হয়, ইন ভিভো মানে বডির ভিতরে এটা ন্যাচারালিও থাকে, আবার ইন ভিট্রো মানে বডির বাহিরে, সেখানেও কিন্তু এটা মানে ল্যাবে এটা ইউজ করা হয়। এবং অল দ্য ক্লটিং ফ্যাক্টরস আর ইন ইনঅ্যাক্টিভ স্টেট, সব ক্লটিং ফ্যাক্টর আমরা জানি ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এবং এই যে সব ক্লটিং ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে কারণে আমাদের ইন্টারভাস্কুলার ক্লটিং হয় না। কেন? কারণ যদি ওইটা অ্যাক্টিভেটেড ফর্মে থাকতো তাহলে তো ক্লটিং ফ্যাক্টরের কাজ তো ক্লটিংয়ে হেল্প করা, সো এটা ক্লটিং করে ফেলতো। কিন্তু এগুলো আমরা জানি জাইমোজেন্স ফর্মে থাকে, জাইমোজেন্স বা ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে, ইনঅ্যাক্টিভ জাইমোজেন্স এগুলোকে আমরা বলি, জাইমোজেন্স মানে ইনঅ্যাক্টিভ। আচ্ছা তারপরে ইনঅ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 5 অ্যান্ড ফ্যাক্টর 8 প্রিভেন্টস ক্লট ফর্মেশন। সো নর্মালি ফ্যাক্টর 5 ফ্যাক্টর 8 এগুলো তো ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, সো এগুলো ক্লট ফর্মেশনে কিন্তু, কারণ আলটিমেটলি এই ফ্যাক্টর 5 ফ্যাক্টর 8 এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর, সো এগুলোকে ইনহ্যাবিটেড অবস্থায় বা ইনঅ্যাক্টিভ অবস্থায় কিন্তু রাখাটা জরুরি, এবং এটা আমাদের ক্লট হইতে দিবে না।